প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলোচনার শুরুতেই চলুন আমরা পরিচিত হয়ে নিই আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট কাজা মাইনুদ্দিন, রয়েছেন প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। পালিয়ে যাওয়া শেখ হাসিনার বিরুদ্ধে যেসব অপরাধ বিবেচনায় নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, তার একটি ছিল উস্কানিমূলক বক্তব্য দেওয়া। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পরও ঘৃণা বা বিদ্বেষপূর্ণ, যেটা হেট পিস বলে আমরা বলে থাকি, বক্তব্য দিয়েই যাচ্ছেন শেখ হাসিনা। রায় ঘোষণার সময় এটি স্পষ্টভাবে উল্লেখ করেছে ট্রাইব্যুনাল। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি অবজ্ঞাসূচক বা তাচ্ছিল্যপূর্ণ বক্তব্য দিচ্ছেন, এটিও ঘোষিত রায়ে বলা হয়েছে। ঘোষিত রায়ে ট্রাইব্যুনাল বলেছেন শেখ হাসিনার মধ্যে কোনো অনুশোচনা নেই, তিনি ক্ষমাও চাননি, বরং তিনি হেট পিসের মাধ্যমে সময়ে সময়ে হুমকি দিয়ে যাচ্ছেন। খাজা মাইনুদ্দিন, কি বলবেন? শেখ হাসিনার এই আচরণে, বিশেষ করে গত এক বছরের আচরণটা কিছুটা অবাক হওয়ার মতো। কারণ আগে তিনি ক্ষমতায় ছিলেন, ক্ষমতার ঔদ্ধত্য দেখাবেন, সেটা হয়তো তার জন্য স্বাভাবিক ছিল। কিন্তু গত এক বছরে যখন 5ই আগস্ট উনি পালিয়ে যান, আমরা খবর পেয়েছিলাম যে উনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। তারপরে যে সমস্ত অডিও দেখলাম, তাতে বিপর্যয়ের ব্যাপারটার চেয়ে তার সামনে তার জিঘাংসা, তার হেট স্পিচ, এগুলো সামনে এসেছে। এখন আমি ভেবে দেখছি যে আসলে ঠিকই আছে, শেখ হাসিনা ওইটাই, এটাই শেখ হাসিনা। কারণ হচ্ছে আমি পুরনো 2-3টা রেফারেন্স দিই। 1986 সনে উনি বলেছিলেন নির্বাচনে যাবেন কি যাবেন না সেই প্রসঙ্গে, যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হবে, এবং তারপর উনি নির্বাচনে গিয়েছিলেন। 86-তে 86 কথা বলছি। 1991 সালের নির্বাচনের পর উনি বলেছিলেন সুষ্ঠু নির্বাচন, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু অবাধ নির্বাচন, সেটার পর উনি বলেছিলেন সূক্ষ্ম কারচুপি হয়েছে। এবং এরপর উনি, আপনি জাতীয় প্রেস ক্লাবের দীর্ঘদিন ছিলেন, প্রেস ক্লাবে কম্পাউন্ডে উনি বলেছিলেন যেতে যেতে আঙ্গুল উঁচু করে যে দেখে নেব এই জাতি, এই যে সরকার এনেছে একদিনও শান্তিতে থাকতে দেবে না, এটা উনি বলেছিলেন। ছিনাবইতে উনি একটু যেহেতু ক্ষমতা আসছিলেন, ছিনাবইয়ের ব্যাপারটা একটু আলাদা ছিল। 2001-এ উনি বলেছিলেন স্থূল কারচুপি হয়েছে। সো উনি সব সময় জনস্রোতের বিপক্ষে কথা বলতে একটু দ্বিধা করেন নাই। রেকলেস কমেন্টের জন্য শেখ হাসিনা বিখ্যাত ছিলেন। ফলে সেটার মধ্যে আবার দেখেন, তাকে উস্কানি দেওয়ার লোক ছিল তার দলের মধ্যে, তার চামচাদের মধ্যে ছিল, তারা এই বিষয়ে যথেষ্ট উৎসাহ দিন, বলে যে দ্যাট ইজ বিউটি অফ শেখ হাসিনা। মানে যে উল্টাপাল্টা বলবেন, অধ্যত্ত কথা বলবেন, সেটা নাকি তার বিউটি। আমরা গণভবনের সংবাদ সম্মেলনগুলোর মনে করি, সেটা রিফ্লেকশন, আপনি রিফ্লেকশন দেখতে পাচ্ছেন যে সেখানে কোন ধরনের রিফ্লেকশন আমরা দেখেছি। ফলে এই ধরনের যে শেখ হাসিনা যে সিদ্ধান্ত নিয়েছেন, আমি যদি 2001-এর পর থেকে হিসাব করি, যে সমস্ত ঘটনার সাথে ওনার জড়িত, যেমন ধরেন 21 আগস্টের ঘটনা, তারপরে অন্যান্য যে ঘটনার উনি বিবৃতি দিয়েছেন বা লগি বৈঠার যে ব্যাপারগুলো, তার মানে একটা পলিটিক্যাল লাইন নিয়েছিলেন, যে লাইন ষড়যন্ত্রের লাইন, যে অন্তর্ঘাতমূলক লাইন এবং পিছনের দরজার লাইন উনি নিয়েছেন, এবং সেটার প্রতিফলন 2008-এর নির্বাচনে দেখেছেন, এবং 2014, 18, 24-এর নির্বাচনে দেখেছেন। সুতরাং তার তো একটা সচেতন অবস্থান, এবং এই দেশের মানুষের বিপক্ষে উনি অবস্থান নিয়েছিলেন, নিষ্ঠুরতার পক্ষে উনি লাইন নিয়েছেন। অনেকে তাকে সাইকো বলতেন, একটু গোপনে বলতেন, তখন তার প্রকাশ্যে বলার সুযোগ ছিল না। রাইট। কিন্তু সাম্প্রতিককালে তার যে আচরণ আমরা দেখলাম 5ই আগস্টের পর, আসলেই সাইকো। এটা সাইকোর চেয়ে সম্ভবত বেশি কিছু, বাংলাতে যেটাকে দানবীয় বলে আজকাল, তার আচরণটা বেসিক্যালি দানবীয়। কারণ হচ্ছে যে গত এক বছরেও ধরেন অনুশোচনার বদলে উনি মেলাইন করার চেষ্টা করছেন, যে আন্দোলন হয়েছে, যে বিপ্লব হয়েছে, সেটাকে মেলাইন করার চেষ্টা করেছেন, এবং কার্যত উনি মানুষের বিপক্ষে কথা বলেছেন। সুতরাং আমি একেবারেই অবাক হইনি যে উনি যে প্রতিক্রিয়া দেখিয়েছেন। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে ওই দিনের অডিও শুনে, আসলে ভেতরে ভেতরে ভেঙে পড়েছেন, এবং আওয়ামী লীগের অনেকের সাইলেন্ট প্রতিক্রিয়া আপনার কোনো না কোনোভাবে আমরা জানি যে আসলে বিপর্যস্ত হয়েছেন। সাপ যখন ফণা তোলে, তখন সাপ আপনি লাঠি দিয়ে বাড়ি মেরে মারতে মারতে মরার আগ পর্যন্ত সে কিন্তু ফণা এবং ফোঁস করা বন্ধ করে না, কিন্তু যখন ওই যে বলে সোজা হয়, ততক্ষণে সাপ মারা গেছে, ডেড। রায়ের পূর্ণাঙ্গ কপি এখনো প্রকাশ করা হয়নি, তবে গত সোমবার রায় ঘোষণা করার সময় ট্রাইব্যুনাল কয়েকটি বিষয় কিন্তু উল্লেখ করেছেন। এর কোনোটি ছিল শেখ হাসিনার কর্মকাণ্ড সম্পর্কিত। অবজ্ঞাসূচক ও ঘৃণা ছড়ানোর বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে এর আগে শেখ হাসিনার প্রতি আদেশ দেওয়া হয়েছিল বলে রায় ঘোষণার সময় উল্লেখ করেন ট্রাইব্যুনাল। ঘোষিত রায় বলা হয় দলীয় নেতা শাকিলের, গাইবান্ধার একজনের নেতা সঙ্গে টেলিফোন কথোপকথনে শেখ হাসিনা ঘৃণাসূচক ও অবমাননাকর বক্তব্য দিয়েছিলেন।
ওই কথোপকথনে শেখ হাসিনা বলেছিলেন যেহেতু তার বিরুদ্ধে 226টি মামলা হয়েছে সেজন্য 226 জনকে হত্যার লাইসেন্স কোট আনকোট বলে আমরা পেয়েছেন। আজাদ মজুমদার, বলা যায় দেশ এক সাইকোপ্যাথের পাল্লায় পড়েছিল আসলে। তার দলটি মাফিয়া আর হাসিনা ছিলেন খুনের নেশায় উন্মাদ। কি বলবেন? আদালতের পর্যবেক্ষণের পরে আর এখানে আসলে নতুন করে কোনো কিছু যোগ করার প্রয়োজন নেই। এর আগেও বাংলাদেশের আদালতে কিন্তু ওনাকে রং হেডেড ওমেন হিসেবে আখ্যায়িত করেছিল। সো আদালতের সেই পর্যবেক্ষণ পরবর্তীতে বিভিন্ন সময়ে আমাদের সামনে উনি আসলে প্রমাণ করেছেন, এবং উনি যে পর্যবেক্ষণটা যে একেবারে সঠিক ছিল সেটা ওনার শাসনামলেও প্রমাণিত হয়েছে। উনি শাসন ক্ষমতার থেকে একেবারে কি বলবো উচ্ছেদ হওয়ার পরে, দেশ থেকে পালিয়ে যাওয়ার পরেও ওনার নানাবিধ কর্মকাণ্ড, কথাবার্তা এগুলোতে উনি প্রমাণ দিয়ে চলেছেন। এখন উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় অনেক সাক্ষাৎকার দিচ্ছেন। সেখানেও কিন্তু এই যে জুলাই হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ড যেহেতু এগুলো চোখের সামনে ঘটেছে, এগুলো তো অস্বীকার করার উপায় নেই, কিন্তু এগুলো খুব অনায়াসে উনি কর্মকর্তাদের উপর দায় চাপিয়ে দিয়ে নিজে দায়মুক্ত থাকার চেষ্টা করেছেন, এবং কোনো ধরনের অনুশোচনা বা এগুলোর কোনো রিকনসিলিয়েশন এগুলোর কোনো ধারে কাছে উনি নেই, বরঞ্চ প্রতিনিয়ত নতুন করে আবার হুমকি ধামকি দিচ্ছেন। তো এইটা খুব দেশের মানুষই আসলে এগুলো বিচার করবে, তারা বুঝবে, তারা এগুলো দেখছে, জানছে, এবং আদালত তো তার রায়টা দিয়েছে। আমরা যেহেতু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করছি, এখানে আমাদের ব্যক্তিগত বা আমাদের নিজস্ব কোনো মতামত দেওয়ার আর কোনো প্রয়োজন মনে করছি না। একটা বিষয় আপনাকে জানতে চাইবো, সেটি হলো যে এই যে কোনো অনুশোচনা নাই, আমরা বারবার কথাটা বলছি, কোনো অনুশোচনা নাই। সবচেয়ে অবাক করার বিষয়, শেখ হাসিনা অনুশোচনা নাই, ঠিক আছে, উনি একদম ট্রমাটাইজ বা সাইকো নাও করতে পারেন, কিন্তু আমরা লক্ষ্য করছি যে আওয়ামী লীগারদের মধ্যেও কিন্তু কোনো অনুশোচনা নেই। এই এতগুলি হত্যা হলো, 15 বছরের গুম খুন হলো, হাজার কোটি লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেল, এ ব্যাপারে তারা নীরব। এই দলটি এইভাবে কিভাবে তৈরি হলো আমাদের একটু বলবেন, আপনার অবজারভেশনটা? একটা জিনিস আপনি যদি খেয়াল করেন, জুলাইয়ের যে গণ অভ্যুত্থানটা হয়েছিল সেখানে দেশের 95% মানুষ অংশগ্রহণ করেছে, সর্বস্তরের মানুষ এই আন্দোলনে যোগ দিয়েছে, যারা সারা দেশে। আওয়ামী লীগের প্রতি সফট ছিল এরকম অনেক মানুষ আপনার আন্দোলনে যোগ দিয়েছে, এবং তারা কিন্তু অনুতপ্ত আওয়ামী লীগকে সমর্থন করার কারণে, এবং এইসব হত্যাকাণ্ডে তাদের কোনো ভূমিকা নেই, তারা প্রতিবাদী জনতার কাতারে ছিল। কিন্তু যারা অন্ধ বা যারা জেগে জেগে ঘুমায়, আপনি তাদেরকে তো আপনি নতুন করে জাগাতে পারবেন না, কারণ তারা সচেতনভাবে এই হত্যাকাণ্ডের পক্ষ নিয়েছে। আরেকটা বিষয় আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে কিছু কিছু আওয়ামী লীগের আচরণ এমন, আর আওয়ামী লীগ একটা ধর্ম হিসেবে নিয়ে নিয়েছে। অদ্ভুত এক ব্যাপার। ধর্ম এভাবে নিয়েছে কিনা আমি ঠিক বলবো না, তবে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন তো তারা প্রচুর বেনিফিশিয়ারিও তৈরি করেছে। তো এদের এখন তাদের আবার আওয়ামী লীগের পক্ষে নেওয়ার বা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা চালানোর যথেষ্ট কারণ থাকতে পারে, কারণ আওয়ামী লীগ যদি না থাকে তাহলে তাদের এই বেনিফিটটা নাও থাকতে পারে, বা এই বেনিফিটের একবার যারা অভ্যস্ত হয়ে গিয়েছে তারা এটা হারিয়ে ফেলাতে তাদের মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, যে কারণেও তারা আওয়ামী লীগের প্রতি এক ধরনের অন্ধ আনুগত্য দেখিয়ে চলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভাইস চ্যান্সেলর মাকসুদ কামালের সঙ্গে গত বছরের 14 জুলাই শেখ হাসিনা কথোপকথনের বিষয়টি কিন্তু ঘোষিত রায় এসেছে। ওই কথোপকথনে আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেছিলেন, রাজাকারদের তো ফাঁসি দিয়েছি, এবার তোদেরও, মানে আন্দোলনরত ছাত্রছাত্রীদের তাই করব, একটাকেও ছাড়বো না, আমি বলে দিচ্ছি। ঘোষিত রায়ে ট্রাইব্যুনাল বলেন যে এটি কাঁচের মতো স্বচ্ছ। শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য তার দলের কর্মী, সহযোগী সংগঠন ছাত্রলীগ ও যুবলীগকে প্ররোচিত করেছে। তার বক্তব্য আন্দোলনকারীদের উস্কে দেয়। এসব বক্তব্যের মাধ্যমে তিনি আন্দোলনকারীদের হত্যা ও নির্মূল করার আদেশ দেন। আপনার কাছে আমি জানতে চাইবো যে একজন সরকার প্রধান এইভাবে প্রকাশ্যে, এইভাবে টেলিফোন বার্তায় তার দলীয় নেতাদের সঙ্গে কথা বলেন, হত্যার হুমকি দেন, হত্যা করার নির্দেশ দেন, একেবারে মানে ভয়ডরবিহীনভাবে, এটা কি করে সম্ভব? এটা তো একদিনে গড়ে ওঠে নাই। আপনার যদি মনে থাকে, ইলিয়াস আলীর ওয়াইফকে শেখ হাসিনা যখন সান্ত্বনা দিচ্ছেন, তখন ইলিয়াস আলী অলরেডি খুন করা হয়েছে, তার লাশ পর্যন্ত হয় গলিয়ে ফেলা হয়েছে অথবা নদীতে ফেলে দেওয়া হয়েছে, আমি নিশ্চিত না কোনটা, তবে লাশ
লাশ ফেলে দেওয়া হয়েছে, কোনো সন্দেহ নাই। সেটা যে ভদ্রমহিলা করতে পারেন, সো তার পক্ষে এবং ইলিয়াস আলীর বাচ্চাদের সঙ্গে কথা বলে কথা বলেছেন। কি ভয়ঙ্কর, হ্যাঁ, কি ভয়ঙ্কর মানসিকতা। এবং এটা 2000 আপনি খেয়াল করেন 2009 ক্ষমতা আসার কয়েকদিনের মাথায় বিডিআর বিদ্রোহ ঘটেছে, এবং সেটাতেও তার নলেজ, তার অ্যাকশনের মধ্যে পার্থক্য আছে। মানে উনি একভাবে যা জেনেছেন সেভাবে উনি অ্যাক্ট করেননি। এই মামলাটা ভবিষ্যতে যখন আসবে এই বিষয়গুলো নিশ্চয়ই আসবে তখন। ফলে এই যেটা আপনি প্রফেসর মাকসুদ কামালের সাথে কনভারসেশনে যেটা দেখছেন, এটা আসলে উনি 1.5 দশক ধরে করে আসছিলেন, এবং এটা একটা স্বাভাবিক আচরণ ওনার জন্য। যেহেতু উনি স্বাভাবিকভাবে করেছেন, এই জন্য দেখেন ওনার মধ্যে যেটা একটা বিশেষ অর্ডার দিচ্ছেন তা না। আমি একটা জায়গায় ওনাকে একটু দু এক জায়গায় চালাকি দেখেছি, যখন ওই হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দিচ্ছেন, তখন উনি বলছেন হ্যাঁ হ্যাঁ উপর থেকে, মানে ওরকম উপর থেকে, মানে যাতে টেলিফোন কনভারসেশন উনি বোধহয় একটু হাইড করতে চেয়েছিলেন, এটা মনে হয়েছে। কিন্তু অর্ডার যে দিচ্ছেন উপর থেকে, তারপর আবার লেথাল ওয়েপন্সের কথা সরাসরি বলেই ফেলছেন। তো উনি হাইড করতে চেয়েও কিন্তু হাইড করতে পারেননি, ইভেন এই টেলিফোন কনভারসেশনে। ফলে আপনি দেখছেন তাকে রাষ্ট্রপ্রধান হিসেবে আপনি প্রশ্ন করেছেন, সেটা তো ডিসেন্ট কোশ্চেন করেছেন আপনি, কিন্তু এই ডিসেন্সির মধ্যে তো উনি ছিলেন না। উনি একটা দানবীয় মানসিকতা নিয়ে উনি জিতবেন, সবসময় ওনার ইগো সবসময় স্যাটিসফাইড থাকবে। উনার সবচেয়ে বড় কথা, উনি যা খুশি তাই করবেন, সেটাই ওনার অধিকার। এই যা খুশি তাই করার অধিকার ওনাকে আবার দিয়েছিলেন ওনার কি বলে চামচারা, অলিগার, সিকিউরিটি ফোর্সেস, তার 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 পুলিশ লীগ, যা যা ছিল সমস্ত কিছু তাকে ওই অধিকার দিয়েছিল, এবং ইচ্ছামতো করেছেন। ফলে ওনার কনফিডেন্স আকাশ ছোঁয়া হয়ে গেছিল সেইটারই। এবং দেখেন সেই আকাশ ছোঁয়া এই যে কনফিডেন্স বা ইগো, সেটাই তাকে ডুবিয়েছে। এই যে রাজাকারের সন্তানদের যে কমেন্ট, ওইটা স্পার্ক করেছে। দ্যাটস এ হিস্টোরিক মোমেন্ট, যে দেখেন কর্ম, তার কর্মের ফল তাকে ভোগ করতে হয়েছে। অন্য কেউ, উনি যদি নিজের মধ্যে পরামর্শ করেন, পৃথিবীর কাউকে উনি দোষারোপ করতে পারবেন না। তার নিজের অ্যাকশন, তার নিজের কর্ম তার সর্বনাশ করেছে, এবং একের পর এক উনি অন্যায়ের দিকে, ভুলের দিকে পা বাড়িয়েছেন। তার কাছে ওটা কারেক্ট ছিল, এবং সেই ভুল তাকে সর্বনাশের দিকে ঠেলে দিয়েছে। এবং দেখেন, যদি ওনার কোনো সাধারণ সেন্স থাকতো, এটা কতটা লজ্জার। আমাদের দেশের আঞ্চলিক ভাষায় বলে চোরের মতো পালিয়ে গিয়েছে। এটা শুনতে কেমন লাগে, চোরের মতো পালিয়ে গিয়েছে, এটা খুব কমন কলোকিয়াল বক্তব্য বাংলাদেশে। উনি কিন্তু সেই চোরের মতো পালিয়ে গিয়েছেন কিভাবে, তার দেশের জনগণের ধাওয়া খেয়ে। আজাদ মজুমদার কিছু বলবেন? খাজা মাইনুদ্দিন ভাই উনি তো অনেকগুলো পয়েন্ট বলেছেন। আমাদের কাছে যেটা মনে হয়েছে যে উনি যতদিন রাষ্ট্রের দায়িত্বে ছিলেন, উনি প্রতিদিন শপথ ভঙ্গ করেছেন। উনি শপথ নিয়েছিলেন রাগ অনুরাগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, কিন্তু ওনার প্রতিটি সিদ্ধান্তের পিছনে ওনার ব্যক্তিগত রাগ, ব্যক্তিগত অনুরাগ এগুলো প্রতিফলিত হয়েছে। আপনি যদি খেয়াল করেন, দুটো বিভাগ ঘোষণার ক্ষেত্রেও কিন্তু উনি ওনার রাগটা গোপন রাখতে পারেন। নাগরিকদেরকে উনি রাষ্ট্রের নাগরিক হিসেবে না দেখে, উনি ওনার পক্ষে কারা আছে, ওনার বিপক্ষে কারা আছে, এরকম একটা ডিভিশন উনি নাগরিকদের মধ্যে তৈরি করেছেন, এবং তাদেরকে সেভাবেই উনি ট্রিট করেছেন। একজন মানুষ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন 16 বছর, এবং প্রতিদিন যেই দায়িত্বের জন্য উনি শপথ গ্রহণ করেছেন, সেই শপথটা উনি ভঙ্গ করেছেন। এইটাই তো আসলে এক ধরনের মানে বিচার্য বিষয়, এবং এটা আমি মনে করি যে এই শপথ ভঙ্গটাও কিন্তু শাস্তিযোগ্য অপরাধ হওয়া উচিত, অপরাধ হিসেবে বিবেচিত হওয়া উচিত। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসাবে রয়েছেন আজাদ মজুমদার, প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি, রয়েছেন খাজা মাইনুদ্দিন, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট। আমরা আবারও যাব আজাদ মজুমদারের কাছে। শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ ছিল, সেগুলো নেহাত হত্যা কিংবা নির্যাতন না, এগুলো মানবতা বিরোধী অপরাধ। শুধু জুলাই গণঅভ্যুত্থানের সময়ই না, তার শাসনামলে পুরোটা সময় গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো অপরাধ সংগঠিত হয়েছে নিয়মিতভাবে। এর বাইরেও বিএনপি নেতাকর্মীদের উপরে এবং জামাত ইসলামী কর্মীদের উপরও পরিকল্পিতভাবে
হেফাজতে নির্যাতন, গায়েবী মামলা সহ নানা রকম নিপীড়ন ও মানবতা বিরোধী অপরাধের আওতায় পড়বে নিঃসন্দেহে। শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার প্রথম মামলাটির রায়ে প্রত্যাশিতভাবে 5টি অভিযোগের মধ্যে 3টির জন্য তিনি সর্বোচ্চ শাস্তি ও মৃত্যুদণ্ড পেয়েছেন, বাকি দুটির জন্য পেয়েছেন আমৃত্যু কারাদণ্ড। রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ বলছেন যে শেখ হাসিনার ফাঁসির রায়ে তার রাজনৈতিক মৃত্যু হয়েছে। আজাদ মজুমদার, এই বিষয়ে আপনার মতামত কি? না, ওনার রাজনৈতিক মৃত্যু তো আসলে উনি যেদিন পালিয়ে গিয়েছেন সেদিনই হয়েছে। আর এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ওনার কৃতকর্মের ফিনারেল যে সাজা, শব্দটা ওনার ব্যবহার করেছে। ওনার কৃতকর্মের যে ফল উনি সেটা ভোগ করছেন, এবং সেটা তো উনি কেন, প্রত্যেককেই ভোগ করতে হবে। মানুষ যদি তার কর্মফল মানুষ অনেকটা দুনিয়াতেই ভোগ করে। উনি যে কর্মগুলো আপনি যেটা বলেছেন যে গুম খুন, এগুলো তো বাংলাদেশে হয়েছে এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এটা জানে। এগুলো কোনো এমন কোনো সিক্রেট না যে এই অপরাধগুলোর বাংলাদেশের মানুষ দেখেছে। উনি এগুলোর দায় সরাসরি অস্বীকার করেছেন। উনি বিদেশি মিডিয়ায় সাক্ষাৎকার দিয়ে বলেছেন আয়নাঘর নামে কিছু আছে, এটা উনি জানতেন না। কিন্তু এটা তো দেশের কোনো একজন মানুষকে এবং তার গুরুতর যিনি সমর্থক তাকেও আসলে বিশ্বাস করা যাবে না। আয়নাঘর শব্দটা তো তার শাসন আমলে এসছে মিডিয়াতে, ইন্টারন্যাশনাল মিডিয়াতে। আমি সেটাই বলছি যে উনি তার গুরুতর সমর্থকদেরকেও বিশ্বাস করা কঠিন হবে যে এই ঘটনাগুলো ওনার অজ্ঞাতসারে ঘটেছে। সো উনি এই যে ঘটনাগুলো ঘটেছে এগুলোর তো একটা ফল ওনাকে ভোগ করতে হবে, এবং সেটাই এই আদালতের রায়, সেই সাজাটাই ওনার জন্য এসেছে। আমরা হয়তো এটা তো মাত্র একটা মামলা, আরও অনেকগুলো মামলা ওনার বিরুদ্ধে বিচারাধীন আছে। আমরা মানবতা বিরোধী অপরাধ তো আছেই, এর পাশাপাশি দুর্নীতি এবং লুটপাট এগুলোরও তো বিচার হতে হবে। কারণ মানবতা বিরোধী অপরাধ উনি যেমন করেছেন, একই সাথে ওনার শাসনামলে বাংলাদেশে যে পরিমাণ দুর্নীতি হয়েছে এবং যে পরিমাণ লুটপাট হয়েছে এগুলোকেও তো তদন্ত সাপেক্ষে বা বিচারের আওতায় আনতে হবে, এবং এইগুলা দায় দায়িত্ব ওনাকে দেশের তৎকালীন সরকার প্রধান হিসেবে নিতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের একজন অধ্যাপক একটি আন্তর্জাতিক মিডিয়াকে বলেছেন যে গণঅভ্যুত্থানের পরে আবার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা বা উত্থান এবং আসন্ন জাতীয় নির্বাচনে তাদের অংশগ্রহণের বিষয়ে গুঞ্জনের অবসান হয়েছে এই রায়ের ফলে। সেই সাথে ভারতে বসে শেখ হাসিনার রাজনীতি পরিচালনাও সীমিত হয়ে পড়বে। আবার এই রায়ে ভারতের জন্য একটি বিব্রতকর পরিস্থিতিও সৃষ্টি করেছে। তারা যে প্রতিক্রিয়া দেখেছে সেটা ছিল একেবারে সাদামাটা, খুব পরোক্ষভাবে তারা একটা কূটনৈতিক মারপ্যাচের মধ্যে কথা বলেছে। খাজা মাইনুদ্দিন, এমনিতেই রায়ের পর আওয়ামী লীগেরা হতাশ রীতিমতো, ভারতের প্রতিক্রিয়া তারা আরো ভেঙে পড়েছে। আপনার কি মনে হয়? না, ইন্টেলেকচুয়ালি, পলিটিক্যালি, ডিপ্লোম্যাটিক্যালি সব দিক থেকেই আওয়ামী লীগের পলিটিক্সের একটা অন্ত্যেষ্টিক্রিয়া হয়ে গেল। গত বছর শেখ হাসিনা চলে যাওয়ার সাথে সাথে তো এক ধরনের রাজনৈতিক মৃত্যু হয়েছে। আসলে রাজনৈতিক মৃত্যু তখনই হয়েছে যখন ভোটে কারচুপি শুরু করেছে, কারণ দেশের মানুষকে তারা হস্টাইল করে ফেলেছে। ওই সময় কিন্তু একটা আলোচনা হতো, আপনার নিশ্চয়ই মনে আছে, যে শেখ হাসিনা এই আওয়ামী লীগ নামের দলটাকে কিন্তু শেষ করে দিল, এবং সেটা সত্য, বাই দিস টাইম সত্য প্রমাণ হয়ে গেল। এখন যারা মনে করছে যে কয়েকটি বিষয় এখানে আছে, অনেকে বলছে যে 30% কিংবা 25% মানুষ আওয়ামী লীগকে সাপোর্ট করে। এখন যদি এটা 99%ও হতো, কথার কথা বলছি, অপরাধী কি 99% অপরাধী হলে কি সমর্থন থাকলে কি অপরাধ মাপ পেয়ে যাবে? কারণ ঘটে নাই। তো এই আর্গুমেন্টটা খুবই দুর্বল আর্গুমেন্ট, এটা দেওয়া উচিত না যারা দিয়ে থাকেন। আর 2 নম্বর হচ্ছে যে 30-25-এর যে শতাংশ সমর্থনের কথা বলেন, এটা তো একটা মিথ। কারণ ওই 30% সাপোর্ট থাকলে শেখ হাসিনা 3টি কারচুপি নির্বাচন করতেন না কোনো অবস্থাতেই, হিসাব পরিষ্কার। আমি যদি তর্কের খাতিরে ধরে নিই যে এটা 15%, কিন্তু নির্বাচন যদি আসে আওয়ামী লীগকে ছাড়া যখন নির্বাচনটি হবে, তখন তার সমর্থক যারা, তারা তো আর কৃতদাস না, সবসময় আওয়ামী লীগের প্রতি অ্যালিজিয়েন্স সবসময় থাকবে। তারা সুবিধাজনক অবস্থানের জন্য কেউ বিএনপিতে, কেউ জামাতে, কেউ এনসিপিতে, কেউ বামপন্থী দলে, এটা ছড়িয়ে ছিটিয়ে চলে যাবে। কারণ মানুষের এখানে এক্সিস্টেন্স, তার সুবিধাজনক অবস্থানটা ইম্পর্টেন্ট। সেদিক থেকে আওয়ামী লীগের আমি অবস্থান কোনো দেখছি না। আর ভারতের প্রসঙ্গ যেটা দিয়েছেন, ভারত ডিপ্লোম্যাটিক্যালি যেটা দিয়েছে সেটা অনেক চালাকি করেছে, কিন্তু সেটাও তো এনাফ না। কেন এনাফ না? কারণ আপনারা সচেতন নাগরিক মাত্রই জানেন যে ভারতের সাথে বাংলাদেশের অপরাধীর সমর্পণ চুক্তি বা ইংরেজিতে যেটাকে বলে এক্সট্রাডিশন ট্রিটি, কোনো অপরাধী যদি পরস্পরের দেশে থাকে, ভারতের অপরাধী যদি বাংলাদেশে থাকে, বাংলাদেশের অপরাধী যদি ভারতে থাকে, তাহলে পরস্পর এই বন্দি বিনিময়টা করবে, যার যার দেশে বিচার হবে। এই আইন, এই চুক্তি বলবৎ আছে। এখন শেখ হাসিনার যে রায় হলো, এটা কিন্তু রাজনৈতিক কোনো মামলা না,
এটা কিন্তু হত্যাকাণ্ডের মামলা। হুম। সুতরাং চুক্তির ব্যত্যয় তখন ঘটে যখন রাজনৈতিক বন্দির ব্যাপার থাকে। এখানে শেখ হাসিনা রাজনৈতিক বন্দী না কোনো অবস্থাতেই, তিনি মানবতা বিরোধী অপরাধে অপরাধী। সুতরাং ইন্ডিয়ার পক্ষে কোনো যুক্তি নাই যে হ্যান্ডওভার করবে না, কিন্তু একটা জিদ থাকতে পারে। কিন্তু অথবা ইন্ডিয়া কি একটু চাপে পড়লো না? ইন্ডিয়ান নৈতিকভাবে আন্তর্জাতিকভাবে যথেষ্টই চাপে পড়লো। হুম। কারণ হচ্ছে যে এটা চুক্তি একটা ঝামেলা ফেলে দিয়েছে, আর একটা তো খুব ইনডিসেন্ট দেখাচ্ছে। মানে এর অর্থ কি দাঁড়াচ্ছে দেখেন, আমি জানি না ভারতীয়রা এভাবে চিন্তা করেন কিনা, যে তাহলে কি শেখ হাসিনাকে আপনি প্রোটেক্ট করছেন, মানে কি আপনার কি তাহলে যোগ সাজস আছে তার অপরাধের সাথে? আমরা তো দেখেছি বিএনপি নেতা সালাউদ্দিন, জেলার হোসেন সাইদের যে মামলার যে সাক্ষী, তাকে ভারতে পাওয়া গেছে, সালাউদ্দিন সাহেবকে তো শিলংয়ে আটকে রাখে দেওয়া হয়েছিল। এরকম বেশ কিছু মানুষ বর্ডার রেখে এদিক সেদিক হয়েছে। তারপরে কিছু অপারেশনে বাংলাদেশের ভিতরে ইন্টেলিজেন্স অপারেশন নিয়েও নানা রকম কথাবার্তা আছে। সে অবস্থায় ভারত এই অবস্থানগুলো ক্লিয়ার করে নাই। আর শেখ হাসিনার অবৈধ নির্বাচনগুলোকে ভারত একতরফা সমর্থন দিয়ে গেছে। সুতরাং এই কথা উঠবেই যে তাহলে ভারতের কমপ্লিসিটি ছিল কিনা। শুধু এই দিক থেকেও ভারতের, আমি মনে হচ্ছে বিষয়টা বাংলাদেশের সাথে ভবিষ্যৎ সম্পর্ক বিবেচনা করে রিকনসিডার করা উচিত, যে শেখ হাসিনাকে এই প্রোটেকশন দেওয়াটা তাদের জন্য কতখানি, ইভেন ফরেন পলিসি ওয়াইজ কতখানি লাভজনক হচ্ছে। এটা বাংলাদেশের মানুষকে ইনক্রিজিংলি সংক্ষুব্ধই করবে। এটা দুই দেশের সম্পর্কের জন্য একটা বিরূপ মানসিকতা থেকে যাবে, এবং দুই দেশের নেতৃবৃন্দ কিংবা ডিপ্লোম্যাটরা যখন আলোচনায় বসবে তখন এটা ডিসকমফোর্ট তৈরি করবে এই শেখ হাসিনার ওখানে অবস্থানের বিষয়টি। এবং উনি শুধু অবস্থানই করছেন না, ওখান থেকে তো ক্ল্যান্ডেস্টাইন অপারেশন চালাচ্ছেন, বিভিন্ন জায়গায় কথা বলছেন, যে প্রক্রিয়াটি আইনগতভাবে সম্পূর্ণভাবে অবৈধ, এবং উনি হেড স্পিচ ছড়াচ্ছেন ওইখানে বসে বসে। সুতরাং আমার মনে হয় যে এটা এখানে শেষ হয়ে যাচ্ছে না। ভারতের সাথে ডিপ্লোম্যাটিক এনগেজমেন্টের ক্ষেত্রে এটা একটা ব্যারিয়ার হিসেবে থাকবে। আর আওয়ামী লীগের পার্মানেন্টলি নিষিদ্ধের ব্যাপারটি আরও আলোচনার সামনে চলে আসবে। আজাদ মজুমদার, আমরা এই অনুষ্ঠানে অনেকবারই আলোচনা করেছি, সেটি হলো যে ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে কাঁটা হয়ে রয়েছে শেখ হাসিনা, যেটা খাজা মাইনুদ্দিন কিছুটা বলছিলেন। এখন উনি দোষী সাব্যস্ত হয়ে গেছেন আদালতের মাধ্যমে। এখন এটা আরো একটা বড় আকার ধারণ করেছে নিঃসন্দেহে, এবং ভবিষ্যতে যে সরকারি আসুটা কেন বাংলাদেশে, শেখ হাসিনা দিল্লিতে বসে থাকবেন এবং সেখানে বাংলাদেশের বিরোধী প্রচারণা চালাবেন, নিরাপত্তার হুমকি হবেন, এবং ভারত সেটাকে অনুমোদন করবে, যদি এই পরিস্থিতি থাকে তাহলে কি আদৌ দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হবে? আমরা যেটা মনে করি যে উনি এখন পুরোপুরি ভারতের ক্রীড়নক। ভারত যতটুকু চাইবে ততটুকুই উনি করতে পারবে, যখন চাইবে তখন করতে পারবে। ভারত চাইলে ওনাকে বন্দি করে রাখতে পারবে, ভারত চাইলে আনলক করে রাখতে হবে। সো এটা পুরোপুরি এখন অফিসিয়ালি উনি, আমরা আগে শেখ হাসিনাকে বাংলাদেশে যখন উনি দায়িত্বে ছিলেন তখনও আনঅফিসিয়ালি আমরা বলতাম যে উনি ভারতের পাপেট বা ভারত দ্বারা পরিচালিত। এখন আর এটাতে কোনো অন্যভাবে এখন চূড়ান্তভাবে নিয়ন্ত্রিত, এটা এখন অফিসিয়ালি উনি ভারতের পাপেট। উনি ভারতের ইচ্ছার বাইরে একটা স্টেপও দিতে পারবেন না, এই মুহূর্তে ওনার সেই সক্ষমতাটা নেই। সো অবশ্যই বাংলাদেশ চাইবে বাংলাদেশের আদালত যে রায় দিয়েছে সেই রায়টা বাস্তবায়ন করতে, এবং বাংলাদেশ এটা চাইতেই থাকবে যতক্ষণ পর্যন্ত ভারত ওনাকে। আমার প্রশ্নটা ছিল যে ভবিষ্যতে যে সরকারি আসুক না কেন, এটা তো নিঃসন্দেহে একটা বাধা হয়ে থাকবে নাকি? না, এইটা বাধা হয়ে থাকবে। আমরা আশা করি যে ভবিষ্যতে অনেক সরকার পর্যন্ত এটা যাওয়ার প্রয়োজন পড়বে না। আমাদের সরকার বা পরবর্তী সরকার যারা আসবে তারা ওনাকে ফিরিয়ে আনতে সক্ষম হবে। ভারত বাংলাদেশের সম্পর্ক কিন্তু বহুমাত্রিক, শুধুমাত্র শেখ হাসিনা কেন্দ্রিক না, এবং এটার সাথে বাণিজ্যিক সম্পর্ক আছে, দুই দেশের অভিন্ন নদীর সম্পর্ক আছে, অভিন্ন সীমান্ত আছে, কালচারাল একটা সিমিলারিটি আছে। সো এগুলো আপনার এইগুলোতে এক ধরনের এঙ্গেজমেন্ট এগুলো চালু থাকবে, এগুলো থাকতে হবে। আপনি জানেন যে আজকেও কিন্তু ভারতে একটা নিরাপত্তা সম্মেলন হচ্ছে, সেখানে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অংশ নিচ্ছেন। এটা মানে এক ধরনের ইন্ডিকেশন যে আমাদের দুইটা প্রতিবেশী দেশ তাদের পরস্পরের মধ্যে সহযোগিতার নানা ক্ষেত্র রয়েছে, এবং সেই ক্ষেত্রগুলো চালু থাকতে হবে। এটা পরস্পরের স্বার্থেই চালু থাকতে হবে। তবে যতক্ষণ পর্যন্ত ভারত শেখ হাসিনাকে আপনার ফেরত না দেয়, এটা ভারতের দিক থেকেই আসলে অস্বস্তিকর একটা বিষয় হিসেবে পরিগণিত হবে, যতটা না বাংলাদেশের জন্য আপনার অস্বস্তি। তার চেয়ে বড় অস্বস্তি ভারতের জন্য এই কারণে যে বাংলাদেশের দণ্ডিত একজন ব্যক্তিকে ভারতের জনগণের করের পয়সায় ভারতকে
প্রোভাইড করতে হচ্ছে, এইটা কিন্তু ভারতের জন্য খুব সুখকর কোনো না, অভিজ্ঞতা ভারতের হওয়ার কোনো 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 কারণ নেই। রাজনৈতিক দল তো কথা উঠাচ্ছেন। এই বিষয়ে আমরা বিশ্বাস করি যে ভারতের সচেতন মহল ইতিমধ্যেই কথা বলছেন এবং সামনে এই বিষয়ে ভারতের জনমত আরও প্রবল হবে ওনাকে ফেরত দেওয়ার ব্যাপারে। সেই কারণেই বাংলাদেশের আমরা আশাবাদী যে কোনো এক সময় ভারত হয়তো তাকে বাংলাদেশের কাছে ফেরত দেবে। কারণ বাংলাদেশে আমরা আশা করি যে আরও অনেক মামলা ওনার বিরুদ্ধে বিচারাধীন আছে বা বিচার শুরু হতে যাচ্ছে। এই মামলাগুলোতেও রায় হবে। যখন অনেকগুলো মামলার রায় হবে তখন প্রতিটা মামলার রায় কিন্তু আসলে প্রতিদিন নতুন করে ভারতের উপর চাপ সৃষ্টি করবে। আরেকটা বিষয় আমাদের একটু খোলাসা করবেন। আমরা মিডিয়ায় খবর বেরিয়েছে যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনাকে ফেরত পেতে দিল্লিকে চিঠি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ঢাকা। আগামী 2-1 দিনের মধ্যে বাংলাদেশ শেখ হাসিনার প্রত্যর্পণের কূটনৈতিক পত্র ভারতের কাছে পৌঁছে দিতে পারে। গত মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানিয়েছেন যে এই চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য ভারতকে নোট ভার্বাল যেটা বলে কূটনৈতিক পত্র পাঠানো হবে। আজকালের মধ্যে সেটা হতে পারে। আপনি জানেন যে রায় ঘোষণার দিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে একটা কথা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে যে মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের দ্বিতীয় কোনো দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ ও ন্যায় বিচারের প্রতি অবজ্ঞার শামিল। আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই তারা যেন অনতি বিলম্বে দণ্ডপ্রাপ্ত এই 2 ব্যক্তিকে, মানে মূলত 2 ব্যক্তি বলতে আরেকজন হলো তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। 2 দেশের মধ্যে থাকা চুক্তি অনুসারে দুজনকে হস্তান্তর করাটা ভারতের জন্য অবশ্য পালনীয় দায়িত্বও বটে। পরে আমরা দেখলাম যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা বিবৃতি দিলেন এবং সেখানে বলা হলো যে একটি নিকট প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশে শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি, স্থিতিশীলতা সহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের বিষয়ে অঙ্গীকারবদ্ধ রয়েছে। এই লক্ষ্য অর্জনে আমরা সবসময় সব অংশীজনের সঙ্গে গঠনমূলক যুক্ত থাকব। এই যে আমি একটু বেশি পড়ে শোনালাম গোটা ঘটনা বোঝার জন্য। আমাদের আর একটু বিস্তারিত বলবেন আপনি? প্রথমত পররাষ্ট্র মন্ত্রণালয় তো আপনার জানিয়েছেন যে তারা নতুন করে নোট ভার্বাল পাঠাবেন। এর বাইরেও আমাদের প্রসিকিউশন টিম থেকেও কিন্তু আপনার ইন্টারপোলের সাহায্য চাওয়া হবে। এটাও ওনারা ইতিমধ্যে ক্লিয়ার করেছেন। কারণ ওনারা প্রথম যখন আদালত ওনার বিপক্ষে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছিল তখন এই অ্যারেস্ট ওয়ারেন্টের প্রেক্ষিতে ইন্টারপোলের সাহায্য চেয়েছিল। সাহায্য পাওয়া যাবে কিনা সেটা পরের বিষয়, কিন্তু সাহায্যটা চাওয়া হয়েছে। এখন নতুন করে কনভিকশন ওয়ারেন্ট ওনার বিরুদ্ধে আবার জারি হবে। জোরালো কনভিকশন ওয়ারেন্টের প্রেক্ষিতেও বাংলাদেশের যে প্রসিকিউশন টিম তারা ভারতের কাছে ওনার প্রত্যর্পণ চাইবে, পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিকভাবে চাইবে, ইন্টারপোলের সাহায্য চাইবে। সোজা কথা হচ্ছে যে বাংলাদেশের পক্ষে যতগুলো উপায় এক্সারসাইজ করা সম্ভব এই ব্যাপারে বাংলাদেশ সরকার সবগুলোই এক্সারসাইজ করবে। তারপরে বাকিটা তো আসলে নির্ভর করছে ভারতের সদিচ্ছার উপর। আজাদ মজুমদার, কেউ ধারণা করছেন যে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এই ব্যাপারে কথা বলতে পারেন? না, এখন পর্যন্ত আমরা যতদূর জানি, ধারণা করছি শব্দের ব্যবহার আমি সেই ব্যাপারেই আসছি। যতদূর জানি উনি যে সম্মেলনটাতে গিয়েছেন সেটা একটা বহুপাক্ষিক সম্মেলন, সেখানে 5টি দেশের, কিন্তু সেখানে তো ভারতের নিরাপত্তা উপদেষ্টার অজিত দোভালের সঙ্গে তার বৈঠক হতে পারে না। তার বৈঠক হবে, সেটা আপনার জাতীয় এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। দিল্লিতে থাকা তো আমাদের জন্য নিরাপত্তার জন্য হুমকি না। বাইলেটারাল ইস্যুগুলো এখনো এখানে এই বৈঠকে আলোচনা হবে কিনা এটা আমরা জানি না, নিশ্চিত না। কারণ আমি যাওয়ার আগে ওনার সাথে আমরা যতটুকু কথা বলে জেনেছি যে এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে কিংবা বাংলাদেশের পক্ষ থেকে এই সফরে বাইলেটারাল কোনো ইস্যু নিয়ে আলোচনার কোনো প্রস্তাব আসেনি বা কোনো আলোচ্য সূচিতে আসেনি। আর আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে যে ইস্যুগুলো আসছে সেটা সমুদ্র সীমার নিরাপত্তা, আপনার সাইবার সিকিউরিটি, এই বিষয়গুলো আসছে, যেগুলো আসলে 5টা দেশের, এই অঞ্চলের যে 5টা দেশের প্রত্যেকেরই কিছু না কিছু স্বার্থ আছে, নিরাপত্তাজনিত স্বার্থ আছে, এবং এই বিষয়গুলোই ওনার সম্মেলনে আলোচনা আসবে। আর যেহেতু শেখ হাসিনার বিষয়টা একান্তই ভারত এবং বাংলাদেশের বিষয়, এটা বাইলেটারালি আসলে ডিল করা হবে। কাজা মাইনুদ্দিন, দিল্লিতে শেখ হাসিনার তৎপরতার সুযোগ করে দেওয়াটা আমাদের নিরাপত্তার জন্য নিঃসন্দেহে হুমকি। কারণ আমরা লক্ষ্য করছি সেখান থেকে উনি কিছু উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন এবং বাংলাদেশে কিছু আগুন সন্ত্রাসের মতো ঘটনা ঘটেছে। যদি আমরা দেখেছি যে যেদিন রায় হয় সেদিন আওয়ামী লীগ একদম চুপসে গিয়েছিল এবং তারা ওইভাবে মাঠেও নামেনি, এবং মাঠে নামার সুযোগও কম, কারণ তাদেরকে প্রতিহত করার জন্য সরকারের চেয়ে সাধারণ মানুষ বেশি সক্রিয় ছিল নিঃসন্দেহে। এবং তারা যে আগুনগুলি লাগিয়েছে সেগুলো কোনো এক জায়গায় কোনো একটা গাড়ি হয়তো পার্কিং করা আছে সেখানে লাগিয়ে দিয়েছে, এগুলো বিচ্ছিন্ন ঘটনা আমরা সহজেই ধরে নিতে পারি। কিন্তু
একটা নিরাপত্তার হুমকি তো থাকেই শেষ পর্যন্ত, কি মনে করেন? না, সেটা তো ভারতকে রিকগনাইজ করতে হবে। ভারত জি। শেখ হাসিনাকে পুরনো বন্ধু মনে করে এবং শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশে তার স্বার্থ নিশ্চিত করতে চেয়েছে। এবং ভারত শেখ হাসিনার আমলে যে ধরনের এক ধরনের যে রাজত্ব বাংলাদেশে, ভারতের যে এম্পায়ার, সেই এম্পায়ারের টেস্ট তারা পেয়েছে। ফলে ওইটা সম্ভবত ভারতের পলিসি মেকার ওটা ভুলতে পারছেন না। এটা দুঃখজনক যে একটা বড় গণতান্ত্রিক দেশের পলিসি মেকাররা তাদের মানে অতীতের ধারণার দ্বারা প্রভাবিত হয়ে তাদের নীতি নির্ধারণ করছেন। এবং এই যে ভারতের বাংলাদেশের জন্য তো একটা হুমকি থাকছেই, এবং এখানকার মানুষ যখন ভারতের ব্যাপারে বিরূপ মনোভাব পোষণ করছেন, সেটা তো নিশ্চয়ই ভারতের জন্য ভালো না। এবং ভারত সরকারের যে নীতি, সেটা কিন্তু ভারতীয় জনগণকেও কোনোভাবে ফেভার করছে না। আমি একটা না। এক্সাম্পল দিয়ে বলি, আপনি কলকাতাতে যে ব্যবসা বাণিজ্যের যে অবস্থা, কিংবা দক্ষিণ ভারতে বাংলাদেশের যত মেডিকেল ট্যুরিস্টরা যেত, সেটা যা অনেক বেশি কমে গেছে। তো এতে লোজার হচ্ছে কারা? তো ভারতের জনগণ লোজার হচ্ছে, এবং ভারতের জনগণদের একটা অংশ তো বাংলাদেশের মানুষ কিন্তু বিকল্প বের করে ফেলছে। বাংলাদেশ বরং বিকল্প বের করে ফেলছে। এবং এতে করে হয় কি, এটা টু এ লস হয়। মানে আপনি বাংলাদেশের জনগণকে শাস্তি করতে চাচ্ছেন, ফাইন, কিন্তু আপনার জনগণও তো সেই শাস্তির শিকার হচ্ছে। আর যদি যখন ইন্টারাকশন বাড়ে, এখানে একটা প্রশ্ন থেকে যায় খাজা মাইনুদ্দিন, আমরা লক্ষ্য করলাম যে আমাদের যে আমদানি রপ্তানির মাত্রাটা, সেখানে যদি সেটা বন্ধ হয়ে যায়, আমাদের তো লস নেই, ভারতেরই লস, না যিনি বিক্রি করবেন লস তো তার বেশি, এবং সেটা পরিমাণ তো অনেক বেশি। সেটা অনেক বেশি, মানে বিলিয়নস অফ ডলার। আপনি যদি $10 বিলিয়ন শুধু ফর্মাল হয়, 10-12 বিলিয়ন, ইনফর্মালিও তো তার কাছাকাছি অনেকে বলে থাকেন। তার মানে $15-20 বিলিয়ন ভারতের বাজার বাংলাদেশে, সেটা তো সিগনিফিক্যান্টলি অ্যাফেক্টেড হবে। এবং যখন বাংলাদেশের মানুষ অভ্যস্ত হয়ে যাবে অন্য সোর্স থেকে ইম্পোর্ট করা, তো পরবর্তীতে কিন্তু আবার ফিরে আসা একটু কঠিন হয়ে যাবে। তো এই দিক থেকে ভারতের কিন্তু জাতীয়ভাবে তাদেরও লাভ হচ্ছে না। আর একটা হচ্ছে, আপনার প্রতিবেশী যখন আপনার প্রতি বিরূপ, এইটা আপনার নিরাপত্তারও হুমকি তৈরি করে। আপনার জন্য এটা সুখকর না। বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে কিছু করবে না, তাতেও আপনার যারা শত্রু আছে, আপনার অভ্যন্তরের ইনসার্জেন্সি আছে, সেই ইনসার্জেন্সি কিন্তু এক ধরনের মানে তারা এনকারেজ বোধ করবে যে একটা শত্রু রাষ্ট্র প্রতিবেশী আছে। তো সেই দিক থেকে আমি মনে করি যে ভারতের নিজের বিবেচনাতেও ওই পুরনো চিন্তা বাদ দিয়ে শেখ হাসিনার চ্যাপ্টারটা ভুলে গিয়ে নতুন করে ভাবা উচিত। প্রিয় দর্শক, আমরা আবারও একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি? দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার, রয়েছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট খাজা মাইনুদ্দিন। আজাদ মজুমদার, দুটো ভালো খবর দিয়ে আজকে অনুষ্ঠানে শেষ করতে চাচ্ছি, এবং সেটা আপনার বিষয়। অনেক দিন আপনি এই বিষয়ে ছিলেন এবং কাজ করেছেন। 22 বছর পর ভারতকে হারালো বাংলাদেশ। মঙ্গলবার ঢাকা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে ভারতের বিপক্ষে 1-0 গোলে জয় পেয়েছে বাংলাদেশ। ম্যাচের পর খুব আলোচিত খেলোয়াড় হামজাকে প্রশ্ন করা হলো, এএফ কাপ জয়ের তুলনা এগিয়ে রাখবেন কিনা। হামজা উত্তর দিতে দেরি করেননি, তিনি পরিষ্কার বললেন যে বিভিন্ন কারণে এগিয়ে রাখবো, নিশ্চিতভাবেই। আজ আমরা 18 কোটি মানুষকে খুশি করেছি, তাই এর সঙ্গে অন্য কোথাও কিছুই তুলনা করা যায় না। উনি খুবই যথার্থই বলেছেন। বাংলাদেশের জন্য এই জয়টা, আপনি কালকে যদি গ্যালারির দিকে তাকান, বাংলাদেশে এরকম উচ্ছ্বসিত গ্যালারি কোনো ফুটবল ম্যাচে শেষ সাম্প্রতিক কবে দেখা গিয়েছে আমার ঠিক মনে নেই। আমি
সর্বশেষ বাংলাদেশ 2003 সালে ভারতের বিপক্ষে জিতেছিল জি। এবং তখন গ্যালারি ভর্তি দর্শক ছিল। গতকালকে আবার আমরা দেখেছি যে গ্যালারি ভর্তি মানুষ। এই ম্যাচটাকে ঘিরে মানুষের কী পরিমাণ আগ্রহ, তার একটা উদাহরণ আপনি যদি দেখেন যে এই ম্যাচটার টিকিট অনলাইনে চালু হওয়ার পর মোটামুটি 5 থেকে 7 মিনিটের সব মধ্যে টিকিট বিক্রি 18,000 হয়ে গেছে। টিকিট বিক্রি হয়ে গিয়েছে। চারটিখানি কথা না। বাংলাদেশের ফুটবলের জন্য এটা মানে অবিশ্বাস্য একটা বিষয়। এবং বাংলাদেশের এই জয়টা ইট ওয়াজ লং কামিং। কারণটা হচ্ছে এই কারণে, আপনি যদি খেয়াল করে দেখেন বাংলাদেশের সর্বশেষ কিছু ম্যাচ বাংলাদেশ হয়তো এগিয়ে থেকে ভালো খেলেও জিততে পারছিল না, শেষ দিকে এসে স্ট্যামিনাটা ধরে রাখতে পারছিল না। নেপালের সাথে শেষ মুহূর্তের গোলে আপনার ড্র করেছে, কিছুদিন আগে আপনার হংকংয়ের কাছে শেষ মুহূর্তের গোলে হেরে গিয়েছে, কিন্তু বাংলাদেশ ভালো খেলছিল। এবং বাংলাদেশ যে ভালো খেলছিল এবং ভালো খেলার ধারাবাহিকতাটা আসলে যদি রক্ষা করা যায় তাহলে তো একটা না একটা সময় তার একটা ফল পাওয়া যায়। বাংলাদেশ সেই ফলটা পেয়েছে এবং এটা মানে আরও বেশি আনন্দদায়ক হয়েছে জয়টা ভারতের বিপক্ষে আসাতে। কারণ একটু আগে আমরা ভারত নিয়ে আসলে এত আলোচনা করছিলাম, তাতে একটা জিনিস বোঝা যায় যে ভারতের ব্যাপারটা বাংলাদেশের মানুষ অন্যভাবে দেখে। এই জয়টা অন্য কোনো দেশের বিরুদ্ধে আসলে হয়তো বাংলাদেশের মানুষের উচ্ছ্বাসটা এই পরিমাণ থাকতো না যতটা ভারতের বিরুদ্ধে আসার কারণে হয়েছে। আর হামজা যথার্থই বলেছেন, হামজা এফএ কাপ যখন জিতেছেন সেটা আপনার একটা ক্লাবের হয়ে জিতেছেন জি। এবং একটা ক্লাবে আপনার নির্দিষ্ট সমর্থক গোষ্ঠী আছে। ইংল্যান্ডে আপনি জানেন অনেকগুলো ক্লাব আছে এবং তাদের ক্লাবের সমর্থকরা আলাদাভাবে বিভক্ত, কিন্তু একটা জাতিকে, গোটা জাতিকে এবং সেই অনেক বড় ব্যাপার। সেটা মানে সুখী করা বা আনন্দিত করা, এটা অনেক বড় প্রাপ্তি। সেটা আপনার এই জয়টা এমনি যদি আপনি ওই টুর্নামেন্টের নিরিখে বিবেচনা করেন, এটা একটা ডেড রাবার ছিল, কারণ এই দুইটা দেশই ইতিমধ্যেই এফসি কোয়ালিফাইং থেকে আউট হয়ে গিয়েছিল, তাদের আর এশিয়া কাপে কোয়ালিফাই করার কোনো সম্ভাবনা নাই। কিন্তু এটা যেহেতু বাংলাদেশ ভারত লড়াই, এটা একটা মর্যাদার লড়াই ছিল এবং বাংলাদেশের জন্য এটা এক ধরনের জেদও ছিল, কারণ বাংলাদেশ এই গত 22 বছরে যদি পরিসংখ্যান দেখেন 6 বার ড্র করেছে ভারতের সাথে, জি, জি। কিন্তু জিততে পারেনি। সো অবশেষে এই বন্ধাত্বটা তারা কাটাতে পেরেছে। আপনার অনুভূতি কি? আমার যেটা পার্টিকুলারলি ভালো লেগেছে জয়ের বাইরেও, সেটা হচ্ছে আমাদের প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজে যে পরিবর্তনটা আসছে, শেষ মুহূর্তে গোল না খাওয়া, স্ট্যামিনা ধরে রাখা। স্পোর্টস তো আসলে স্পোর্টস না, স্পোর্টসের সাথে কিন্তু আপনার ন্যাশনাল ক্যারেক্টার ডিফাইন করে, এর সাথে পলিটিক্সও আছে, কোনো সন্দেহ নাই। সেজন্য যে কনফিডেন্স তারা শো করেছে আমাদের প্লেয়াররা এবং দর্শকদের যে অ্যাটিটিউড, আপনি স্পোর্টসটা কী জিনিস, আপনি সেলিব্রেট করবেন আপনার দেশের পক্ষে, কিন্তু অন্য কোনো দেশ জাতির ব্যাপারে আপনি ঘৃণা প্রদর্শন করবেন না, সেলিব্রেট করবেন উইদাউট এনি হ্যাট্রেড। আপনার আর্টস রাইভাল থাকে, যেহেতু ভারতের বিষয়ে সাম্প্রতিক নানা সেন্সিটিভিটি আছে, সেই রাইভালরি আছে, কিন্তু কোনো ঘৃণা নাই। আমাদের সেই সেলিব্রেশনটাও উনি যথেষ্ট পরিশীলিত ছিল, মানুষ যথেষ্ট সেলিব্রেট করেছে। এটা আমাদের জাতি হিসেবে এক ধরনের কনফিডেন্স দেবে। আজাদ মজুমদার, আমরা ফুটবলের কথা বলছিলাম, ক্রিকেটেও আমাদের একটা বড় ঘটনা আজকে ঘটেছে। ১৭তম টেস্টে মুশফিকের জন্য আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিশেষ আয়োজন করা হয়েছিল। সব মিলিয়ে মিনিট 15 একটা আনুষ্ঠানিকতা ছিল, তবে এই মিনিট 15তে যা হয়েছে সেটা আগে কখনো বাংলাদেশ দেখেনি, কারণ আগে বাংলাদেশের কোনো ক্রিকেটারই ১৭তম টেস্ট খেলেননি। আজ শুরু আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে সেই চূড়া স্পর্শ করেছেন মুশফিকুর রহিম। এবং আরেকটা ভালো খবর, সেটি হলো যে উনি আজকে 99 রানে নট আউট রয়েছেন, অপরাজিত রয়েছেন। কালকে উনি সেটা আবার ব্যাট করবেন। আজাদ মজুমদার, আপনি তো কাছ থেকে মুশফিককে দেখেছেন অনেক দিন ধরে। এই যে তার ১৭তম টেস্ট, আবার ১৭তম টেস্টে 99 রানে নট আউট, কালকে খেলবেন উনি, আপনার প্রতিক্রিয়া কেমন? দেখেন, প্রথমত বাংলাদেশ 100 টেস্ট খেলবে, এটাই আমাদের জন্য একটা বিশাল পাওনা ছিল। সেখানে একজন বাংলাদেশি ১৭তম টেস্ট খেলছে, এটা আমাদের দেশে যারা তরুণ, যারা বেড়ে উঠতেছে, তাদের জন্য একটা বিশাল অনুপ্রেরণার খবর। আমাদের দেশের একজন ক্রিকেটার 100টা টেস্ট খেলতে পারে, এটা আমাদের দেশে আজকে যে তরুণটা বেড়ে উঠছে ক্রিকেট খেলবে, বা যে তরুণটা এখন একেবারে শিশু, তখন সে একসময় যখন জানবে এইগুলো যে এটা সম্ভব, এই আমরা আজকে একটা ব্যারিয়ার আমরা ভাঙলাম মুশফিকুর রহিমের মধ্যে দিয়ে। এটা আমাদের আসলে এটা একটা মুশফিকের শুধু ব্যক্তিগত অর্জন না, এটা আমাদের একটা জাতীয় অর্জন। এবং জাতীয় অর্জনের
পাশাপাশি আজকে তার পারফরমেন্সটা সেটাও কিন্তু আমাদের জন্য খুব প্রেরণাদায়ক। আপনি দেখেন আজকে মুশফিক 99 রানের দিন শেষ করেছে। ভাগ্য সহায় থাকলে হয়তো আজকেই সেঞ্চুরি দেখা পেতেন, কিন্তু আমরা আশা করব এবং সবাই প্রার্থনা করবো যেন উনি আগামীকাল এই সেঞ্চুরিটা পান। যদি পান, উনি একটা আরেকটা অনুকরণীয় দৃষ্টান্ত আমাদের তরুণদের জন্য, আমাদের বাংলাদেশের মানুষের জন্য স্থাপন করবেন। সেটা হচ্ছে যে আপনি দেখেন মানে নিজের 100তম টেস্টে এ পর্যন্ত 10 জন ক্রিকেটার সেঞ্চুরি পেয়েছেন এবং তারা প্রত্যেকে এই খেলাটার লিজেন্ড। মানে উনি মুশফিকুর রহমান মানে যদি পান কালকে তাহলে উনি 11তম হবেন। এটা মুশফিকুর রহিমকে দিয়ে একটা অন্যরকম একটা একাদশ তৈরি হবে। এবং আপনি যাদের কাতারে মুশফিকের নামটা যাবে, এটা ভাবতে গেলেই আসলে আমাদের মানে যারা আমরা ক্রিকেট প্রেমী, আমাদের দর্শকের জন্য কয়েকটা নাম বলতে পারেন। আমাদের এটা জাভেদ মিয়াঁদাদ, ইনজামামুল হক, কলিন কাউড্রে, রিকি পন্টিং, গর্ডন গ্রিনিজ, অ্যালেক্স স্টুয়ার্ট, জো রুট, ডেভিড ওয়ার্নার, হাশিম আমলা, এই নামগুলো, এই খেলোয়াড়রা আসলে আপনার 100তম টেস্টে সেঞ্চুরি পেয়েছেন এবং এরা যে প্রত্যেকেই মানে এটা অনেক বড় মাপের ক্রিকেটার ছিলেন। ওরা তার নিজ দেশের জন্য এই ক্রিকেটাররা যেমন একটা বড় মাপের তারকা ছিলেন এবং লিজেন্ড ছিলেন, মুশফিকুর রহিমও কিন্তু বাংলাদেশে একটা লিজেন্ড। এবং তার এটা আজকে তার আসলে বাংলাদেশে ক্রিকেটে তার আজকে যদি এই সেঞ্চুরিটা উনি পান, তার জন্য একটা অমর একটা কীর্তি হবে। এটা 100তম টেস্টে, এরপরেও আরো হয়তো কেউ পাবেন, কিন্তু প্রথমবার বাংলাদেশের পক্ষে কেউ 100টা টেস্ট খেলে 100তম 100 রান করা, এই কৃতিত্ব আর কারো পক্ষে ভবিষ্যতে অর্জন করা সম্ভব। 20 বছরের বেশি সময়ের ক্যারিয়ারে খেলাটার প্রতি যে শ্রম, আত্মনিবেদন আর সততা দেখিয়েছেন, সেসবেরই পুরস্কার এই 100তম টেস্ট খেলতে পারে। কেউ কেউ এরকম মন্তব্য করেছেন, ক্রীড়া ভাষ্যকারদের কেউ কেউ। এই টেস্টকে পারফরমেন্সের রঙে রাঙিয়ে দেওয়ার একটা বাসনা থাকতেই পারে, আমরা ধারণা করেছিলাম, আসলে সেটাই হলো। হ্যাঁ, কারণ উনি সেঞ্চুরি করতে যাচ্ছেন। বয়স 38 হয়ে যাওয়ায় 100তম টেস্টের উপলক্ষে একটা প্রশ্ন অবশ্য প্রাসঙ্গিক থেকেই যায়। ওয়ানডে আর টি-20কে উনি আগেই বিদায় জানিয়েছেন। এখন মুশফিকের সাদা পোশাকে আর কতদিন দেখা যেতে পারে? না, সেটা তো নির্ভর করবে আসলে ওনার ফিটনেস, পারফরমেন্স এগুলোর উপর। তবে একটা বিষয় আমি না বললেই নয়, আমাদের যারা ওই যে আমাদের দেশে তথাকথিত যে আমরা একটা টার্ম ইউজ করতাম পঞ্চপাণ্ডব, তাদের মধ্যে মাশরাফিকে বাদ দিলে বাকি যে 4 জন, তার মধ্যে মুশফিকেরই অভিষেকটা আগে হয়েছে। বাকিরা কিন্তু তাদের কেরিয়ার শেষ করে ফেলেছেন, মুশফিক কিন্তু তার খেলাটা চালিয়ে যাচ্ছেন। এটা একটা ইন্ডিকেশন যে খেলাটার প্রতি যে তার আত্মনিবেদনটা এবং অন্য কোনো দিকে ফোকাস না করে, এবং অন্য তার যে সতীর্থরা, তারা কেউ রাজনীতিতে এসেছেন, কেউ ব্যবসা বাণিজ্যে মনোযোগ দিয়েছেন ইত্যাদি, নানা কারণে তাদের ফোকাসটা কিছুটা সরে গিয়েছিল। কিন্তু মুশফিক হচ্ছে বাংলাদেশের এই মানে যারা বড় মাপের ক্রিকেটার তাদের মধ্যে সম্ভবত একমাত্র ক্রিকেটার যার ফোকাস সোললি ক্রিকেটের প্রতি ছিল। আজকে যে 100টা টেস্ট খেলছেন, এটা তার একটা রিওয়ার্ড, এবং 100 টেস্টে যে উনি 100 করার মতো সক্ষমতায় আছেন, এবং সেটা হচ্ছে তার ইন্ডিকেশন, এবং যে তিনি যে এখনো ফিট আছেন এবং খেলাটার জন্য যথেষ্ট পরিমাণ নিবেদিত, এটা হচ্ছে তার একটা প্রমাণ। আমরা এবং বিশ্বাস করি যে এটা উনি আরো কন্টিনিউ করবেন, কারণ তার এই অভিজ্ঞতাটা বাংলাদেশের জন্য প্রয়োজন। আজাদ মজুমদার এবং খাজা মাইনুদ্দিন, আপনারা দীর্ঘ সময় দিলেন আমাদের, আপনাদের দুজনকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।